আমি বলছি ভারত এবং পাকিস্তানের কথা। আমরা সবাই জানি এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক অনেকটা বারুদের স্তূপের মতো। একটু আগুনের ছোঁয়া ফেলেই দুপ করে জ্বলে উঠবে সব। কিন্তু আমাদের ভয়টা সেখানে নয়। আমাদের ভয় হলো তাদের কাছে থাকা সেই ভয়ঙ্কর চাবিটা নিয়ে, পারমাণবিক বোমা। হিরোশিমার নাগাসাকির কথা মনে আছে তো? 1945 সালের কথা। জাপানের সেই আকাশ আজও কাঁদে। প্রায় 100 বছর পার হয়ে গেছে, কিন্তু আজও সেখানে বিকলাঙ্গ শিশু জন্মায়। মাটির নিচে আজও তেজস্ক্রিয়তার বিষের গন্ধ পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, আমাদের ঘরের পাশেই যদি এমন একটা নিউক্লিয়ার যুদ্ধ লেগেই যায়, তবে আমরা বাংলাদেশিরা কি নিরাপদ থাকব? নাকি আমাদের ম্যাপে বর্ডার আছে বলে তেজস্ক্রিয়তা আমাদের ছেড়ে কথা বলবে? আজকের ভিডিওতে আমরা এমন কিছু লজিক এবং জিওপলিটিক্যাল ফ্যাক্ট নিয়ে কথা বলবো যা শোনার পর আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে। ভারত পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশ কেন এবং কিভাবে সবচেয়ে বড় ভুক্তভোগী হতে পারে, আজ সেই গল্পটাই আপনাদের শোনাবো। আঠা লাগিয়ে বসে থাকুন, কারণ আজকের জার্নিটা মোটেও সুখকর নয়, তবে জানাটা আমাদের অস্তিত্বের জন্য জরুরি। শুনুন, ইমোশন দিয়ে পৃথিবী চলে না, পৃথিবী চলে লজিকে। তাই আসুন একটু লজিক দিয়ে বুঝি। ভারত এবং পাকিস্তান দুই দেশই নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র, আর এটা কোনো গোপন তথ্য নয়। সিপ্রি বা আন্তর্জাতিক সংস্থার রিপোর্টগুলো ঘাটলেই দেখবেন দুই দেশের কাছেই এমন সব মিসাইল আছে যা মাত্র কয়েক মিনিটের মধ্যে বড় বড় শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এখন আপনারা হয়তো বলবেন, ভাই, ওরা মারামারি করবে, তাতে আমাদের কি? আমরা তো নিউট্রাল, আমরা তো কারো পক্ষে না। আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। আচ্ছা বলুন তো, বাতাস কি বর্ডার মানে? মেঘ কি পাসপোর্ট ভিসা চেক করে এক দেশ থেকে আরেক দেশে যায়? যায় না। ভৌগোলিক অবস্থান বা জিওগ্রাফিটা দেখে কি মনে হচ্ছে আমাদের 3 দিকেই ভারত আর পাকিস্তান? যদিও একটু দূরে, কিন্তু বাতাসের গতিপথ বা উইন্ড ফ্লো বলে একটি কথা আছে। যখন একটা নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে, তখন শুধু আগুন জ্বলে না, তৈরি হয় এক বিশাল মাশরুম ক্লাউড। আর এই মেঘের পেটে থাকে মরণঘাতী তেজস্ক্রিয় ধূলিকণা বা রেডিও অ্যাক্টিভ ফলআউট। এই ধূলিকণাগুলো বাতাসের সাথে মিশে পাড়ি দিতে পারে হাজার হাজার মাইল। ধরুন, দিল্লি বা লাহোরে যদি একটা বোমাও ফাটে, সেই বিষাক্ত বাতাস কি আমাদের সুন্দরবন, আমাদের ঢাকা বা আমাদের পদ্মার বুকে এসে আছড়ে পড়বে না? অবশ্যই পড়বে। আর ঠিক এখানেই গল্পের আসল টুইস্ট। আমরা যুদ্ধে না জড়িয়েও, কোনো গুলি না ছড়েও এই যুদ্ধের অন্যতম বড় ভুক্তভোগী হতে পারি। এখন ভাবছেন কিভাবে? আসুন ধাপে ধাপে একটু গভীরে যাই। আল্লাহ না করুক, ধরুন যুদ্ধ লেগেই গেল, তাহলে প্রথম বিস্ফোরণের পর কি হবে? প্রথমেই যেটা হবে সেটা হলো শক ওয়েভ। মাটি কেঁপে উঠবে, কিন্তু ওটা হয়তো আমরা সামলে নেব। আসল খেলা শুরু হবে তার 48 ঘন্টা পর থেকে, কারণ তখন বাতাসই হয়ে উঠবে আমাদের যমদূত। ভারত মহাসাগর থেকে আসা বাতাস বা পশ্চিমা বায়ু তেজস্ক্রিয় মিশ্রিত ধূলিকণাকে সোজা উড়িয়ে নিয়ে আসবে আমাদের বাংলাদেশের আকাশ সীমায়। আপনারা হয়তো ভাবছেন, ধুর, একটু ধুলোবালি তো। না ভাই, এটা সাধারণ ধুলোবালি না, এর নাম ব্ল্যাক রেইন বা কালো বৃষ্টি। হিরোশিমার মানুষ যুদ্ধের পর আকাশ থেকে কালো রঙের তেলে বৃষ্টি পড়তে দেখেছিল। তারা তৃষ্ণায় সেই পানি খেয়েছিল, আর ফলাফল তাদের শরীরের ভেতরটা পচে গিয়েছিল। যদি ভারত পাকিস্তানের বর্ডারে বা কোনো বড় শহরে বিস্ফোরণ হয়, সেই তেজস্ক্রিয় কণা আমাদের মেঘের সাথে মিশে যাবে। তারপর যখন বৃষ্টি হবে, আমাদের দেশের সিলেট, চট্টগ্রাম বা বরিশালে সেই বৃষ্টির ফোঁটায় মিশে থাকবে সিজিয়াম-137 বা স্ট্রংশিয়াম-90 মতো মারাত্মক আইসোটোপ। এর ফলে কি হবে জানেন? প্রথমত, ক্যান্সারের মহামারী দেখা দিবে। এই ভয় আমি দেখাচ্ছি না, এটা সায়েন্স বলছে। তেজস্ক্রিয়তার প্রভাবে আমাদের দেশে ঘরে ঘরে ব্লাড ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার আর বোন ম্যারো ড্যামেজ দেখা দেবে। হাসপাতালগুলোতে জায়গা হবে না। এছাড়াও অন্য যে সমস্যাটি আরও মারাত্মক হতে পারে, সেটি হলো ডিএনএ সমস্যা দেখা দিতে পারে। আর এটা সবচেয়ে ভয়ের। আপনার মনে আছে আমি শুরুতে হিরোশিমার কথা বলেছিলাম? তেজস্ক্রিয়তা মানুষের ডিএনএ বা জিনকে ভেঙে চুরমার করে দেয়। এর মানে হলো যুদ্ধের 10 বছর বা 20 বছর পরেও আমাদের দেশে যেসব শিশু জন্মাবে, তাদের কেউ হয়তো হাতছাড়া জন্মাবে, কারোর মস্তিষ্কের গঠন ঠিক হবে না, কেউ বা জন্মাবে মৃত। ভাবা যায়, আমরা কোনো দোষ করলাম না, কিন্তু আমাদের আগামী প্রজন্মকে পঙ্গু হয়ে জন্মাতে হবে। এটা কি মেনে নেওয়া যায়? একজন সুস্থ সবল বাংলাদেশী হিসেবে এই দৃশ্য কল্পনা করতেই তো আমার গায়ে কাঁটা দিচ্ছে।
আচ্ছা, শরীরের কথা বাদ দিলাম। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি। আমাদের জীবন চলে কৃষির ওপর। আমাদের অর্থনীতির মেরুদণ্ড হল এই সবুজ মাঠ আর নদী। এখন সিনারিওটা একটু বদলান। নিউক্লিয়ার যুদ্ধের ফলে শুধু রেডিয়েশন ছড়ায় না, আরেকটা ঘটনা ঘটে। বিজ্ঞানীরা একে বলেন নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীতকাল। ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি। যখন অনেকগুলো পারমাণবিক বোমা ফাটে, তখন লক্ষ লক্ষ টন ছাই, ধুলো আর কালো ধোঁয়া সোজা স্ট্র্যাটোস্ফিয়ারে বা আকাশের অনেক ওপরে চলে যায়। এই কালো ধোঁয়ার চাদর সূর্যকে ঢেকে ফেলে। এখন একটু ভাবুন তো, মাসের পর মাস বাংলাদেশে সূর্য উঠছে না। দিনের বেলাতেও আবছা অন্ধকার। তাপমাত্রা হুট করে 10 থেকে 15 ডিগ্রি কমে গেছে। তখন কি হবে আমাদের ফসলের জমিগুলোতে? কি হবে আমাদের ধানের? সূর্যের আলো ছাড়া সালোক সংশ্লেষণ হবে না। আমাদের সোনালি ধানের ক্ষেত মরে যাবে, সবজি পচে যাবে, পুকুরের মাছ অক্সিজেনের অভাবে ভেসে উঠবে। তখন শুরু হবে দুর্ভিক্ষ। টাকা থাকবে, কিন্তু বাজারে চাল থাকবে না। সোনাদানা থাকবে, কিন্তু এক মুঠো ভাত জুটবে না। ভারত বা পাকিস্তান হয়তো যুদ্ধের আঘাতে শেষ হবে, আর আমরা শেষ হব না খেয়ে। আমাদের উর্বর মাটি হয়ে যাবে বিষাক্ত। সেই মাটিতে যা ফলবে তা খেলেও মৃত্যু, না খেলেও মৃত্যু। আমাদের নদীগুলো, পদ্মা, মেঘনা, যমুনা, যেগুলো ভারত হয়ে আমাদের দেশে ঢুকেছে, সেই পানিতে ভেসে আসবে তেজস্ক্রিয় বর্জ্য। যে পানি আমাদের জীবন, সেই পানি হয়ে যাবে আমাদের মরণ। এবার একটু ইমোশন থেকে বেরিয়ে এসে রিয়ালিটিতে আসি। যুদ্ধ যদি লাগে, বর্ডারগুলো কি খোলা থাকবে? মোটেও না। ভারত আমাদের টিম দিকে। যুদ্ধের সময় বর্ডার সিল করে দেওয়া হবে। ট্রেড বা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই আমদানি করতে হয়। পেঁয়াজ থেকে শুরু করে মেশিনারিজ, সব সাপ্লাই চেন ভেঙে পড়বে। আর রিফিউজি বা শরণার্থীর কথা ভেবেছেন? 1971 সালে আমাদের অনেক মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল, কিন্তু ভারত পাকিস্তানে যুদ্ধ লাগলে কোটি কোটি মানুষ প্রাণ বাঁচাতে কোথায় ছুটবে? তাদের অনেকেই হয়তো বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে। আমাদের ছোট্ট এই দেশ এমনিতেই জনসংখ্যায় অনেক বেশি। তার ওপর যদি লাখ লাখ তেজস্ক্রিয়তা আক্রান্ত মানুষ বর্ডারে ভিড় করে, আমাদের ইকোনমি কি সেটা নিতে পারবে? আমাদের হেলথ সেক্টর কি প্রস্তুত? সামাজিক বিশৃঙ্খলা বা সিভিল আনরেস্ট তৈরি হবে। ওষুধের দাম হবে অনেক বেশি। একটা ভয়ের রাজত্ব কায়েম হবে। অর্থাৎ বোমাটা ফাটল লাহোর বা দিল্লিতে, আর সমাজ ভেঙে পড়ল ঢাকায়। একে বলা হয় কোল্যাটারাল ড্যামেজ বা পরোক্ষ ক্ষতি। আর ইতিহাসে দেখা গেছে, যুদ্ধের ডিরেক্ট ক্ষতির চেয়ে এই পরোক্ষ ক্ষতি অনেক সময় বেশি ভয়াবহ হয়। বন্ধুরা, অনেক ভয়ের কথা বললাম, অনেক নেগেটিভ সিনারিও দেখালাম, কিন্তু কেন বললাম এসব? আপনাদের প্যানিক করার জন্য? একদমই নয়। আমি এগুলো বললাম সচেতনতার জন্য, যেন আমরা বুঝতে পারি শান্তি আসলে কতটা দামি। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনায় ভেসে গিয়ে বলি যুদ্ধ হোক, মেরে উড়িয়ে দিক, কিন্তু আমরা এটা বুঝি না যে ওই আগুনের আজ আমাদের গায়েও লাগবে। ভারত এবং পাকিস্তান, দুই দেশের সাধারণ মানুষই কিন্তু যুদ্ধ চায় না। যুদ্ধ চায় কিছু পলিটিশিয়ান আর অস্ত্র ব্যবসায়ীরা, আর বলির পাঠা হই আমরা, সাধারণ আমজনতা। আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমরা শান্তি চাই, কারণ আমরা জানি যুদ্ধে কেউ যেতে না। একজন হারে আর অন্যজন সব হারিয়ে যেতে। আর বাংলাদেশ, আমরা তো এই উপমহাদেশের উঠোনে খেলে বেড়ানো এক বদ্বীপ। প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব। আসুন, আজকের এই ভিডিও থেকে আমরা একটা প্রতিজ্ঞা করি। আমরা কখনোই যুদ্ধের পক্ষে কথা বলবো না। আমরা ঘৃণা ছড়াবো না, কারণ দিন শেষে কাঁটাতারের ওপারেও যে শিশুটি আছে, তার হাসির সাথে আমার দেশের শিশুটির হাসির কোনো পার্থক্য নেই। আমাদের প্রার্থনা, ভারত এবং পাকিস্তানের আকাশ যেন সব সময় পরিষ্কার থাকে। সেখানে যেন কোনো মাশরুম ক্লাউড বা ধোঁয়ার কুণ্ডলী না ওড়ে, বরং উড়ুক শান্তির পতাকা, কারণ ওই আকাশটা তো মানুষেরই। তো বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন দক্ষিণ এশিয়ায় পারমাণবিক যুদ্ধের ঝুঁকি আসলে কতটা? বা এমন পরিস্থিতি হলে আমাদের করণীয় কি হতে পারে? কমেন্ট সেকশনটা কিন্তু আপনাদের জন্যই খোলা। মন খুলে লিখুন। আর হ্যাঁ, যদি মনে হয় এই কথাগুলো দেশের বাকি মানুষদেরও জানা দরকার, তবে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রোমাঞ্চকর টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, দেশকে ভালোবাসুন।